4 দশক পর নতুন নেতা পেল বিএনপি। মায়ের প্রয়াণে চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত, ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীতে শরিকদের অস্বস্তি। ধানের শীষের নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ, সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 645 আবেদন। আজ থেকে শুরু হচ্ছে আপিল নিষ্পত্তি শুনানি। নির্বাচনে বড় চ্যালেঞ্জ অবৈধ উলুঠা অস্ত্র, ভোটের মাঠে ব্যবহার নিয়ে শঙ্কা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের অবাধ বিচরণ, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিমান ওঠানামা। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা, সমস্যা সমাধানের চেষ্টায় ব্যবিচক। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এমনক সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লায় মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে, সচেতনতা তৈরির তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। 4 দশকেরও বেশি সময় পর নতুন নেতা পেয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটির হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। গত 42 বছর বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে গঠনতন্ত্র অনুযায়ী দলের শীর্ষ পদে এলেন তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে আসতে থাকেন দলের কেন্দ্রীয় নেতারা। তারেক রহমানের সভাপতিত্বে কয়েক ঘন্টার বৈঠকে আলোচনা হয় দলের নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচনকালীন কার্যক্রম নিয়েও। বৈঠক শেষে দলের মহাসচিব জানান, বেগম জিয়ার মৃত্যুর পর চেয়ারপারসনের শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে তার ছেলে তারেক রহমানকে। আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন বানচালে একটি মহল দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এদিন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং জার্মানির রাষ্ট্রদূত। প্রত্যেকের সঙ্গে বৈঠক করেন ঘণ্টাব্যাপী। বৈঠকে আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা ও দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার বিষয়ে আলোচনা হয় বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। Tarek Rahman is an important political leader, not just of Bangladesh, but of the region. তো এই রিজনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে। এছাড়া অনেক দিন পর দেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও কূটনীতিকেরা প্রত্যাশার কথা জানিয়েছেন বলে জানান হুমায়ুন কবির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভারমুক্ত হলেন তারেক রহমান, নির্বাচিত হলেন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমানের রাজনৈতিক পথ চলার কথা জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নজিরবিহীন নিরাপত্তা আর জনতার ঢলে সিক্ত হন উষ্ণ অভিবাদন গণসংবর্ধনায়। দেশে ফেরার পর বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার সময় রাস্তার দুধারে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে বিএনপির দলীয় সব কার্যক্রম। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তারেক রহমান এবার ভোটের লড়াইয়ে দলেরও নেতৃত্ব দিচ্ছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেয়া তারেক রহমান সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলন থেকেই রাজপথে সক্রিয়। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন বিএনপির রাজনীতিতে। ১৯৯১ সালের নির্বাচনে বেগম জিয়া যে ৫টি আসনে নির্বাচন করেছিলেন সেগুলোর দেখভালের দায়িত্বেও ছিলেন তারেক রহমান। ২০০১ সালের নির্বাচনের পর তার প্রভাব বাড়ে বিএনপিতে। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। সে সময় তৃণমূল পর্যায়ে নিজের সাংগঠনিক কার্যক্রম ও যোগাযোগ বাড়ান তারেক রহমান। মাঠ পর্যায়ে গণসংযোগ ও কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত রাখেন নিজেকে। ২০০৭ সালের পট পরিবর্তনের পর ১/১১ সরকারের আমলে গ্রেফতার ও ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে জামিন নিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। ২০০৯ সালে দলীয় সম্মেলনে লন্ডনে থাকা তারেক রহমানকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। ধীরে ধীরে আবারও রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন কর্মসূচিতে। ২০১৮ সালে বেগম জিয়াকে কারাগারে পাঠানো হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তারেক রহমানকে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচিতে বিদেশ থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে রাজপথের কর্মসূচি আর পরিকল্পনায় বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় মাকে হারান তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর শূন্য হয় বিএনপি চেয়ারপারসনের পদ। অবশেষে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সে পদে নতুন নেতা ঘোষণা করল বিএনপি। আর তাতে ভারমুক্ত হলেন এতদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের পর বাবার গড়া দলের সর্বোচ্চ পদে আসীন হলেন ছেলে তারেক রহমান। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার আসনগুলোতেও ছাড় দিচ্ছে না স্থানীয় বিএনপি নেতারা। দল থেকে নির্দেশনা ও কঠোর পদক্ষেপের পরও বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে শরিক দলগুলোর প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেছেন বেশ কয়েকজন। এই বিষয়টি নিয়ে এরই মধ্যে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্রের স্বার্থে নেতাকর্মীদের আরও সহনশীল হওয়ার আহ্বান দলটির। আসন সমঝোতায় টানাপোড়েন, পরে ১৪টি আসনে ছাড় পায় যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের চাহিদা অনুযায়ী প্রার্থী সরিয়ে নেয় সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামকে ৫টি, গণতন্ত্র মঞ্চকে ৩টি, জাতীয় সমমনা জোটকে ১টি ও গণ অধিকার পরিষদকে ১টি আসন ছেড়েছে বিএনপি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণে দল বিলুপ্ত করে ও সংগঠন ছেড়ে বিএনপি নির্বাচনী মার্কা ধানের শীষ প্রতীকে ভোটে লড়বেন কয়েকজন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে ওইসব আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অটনায় বহিষ্কৃত হয়েছেন ৯ জন। এই আসনে যিনি বিএনপির আগের মনোনীত প্রার্থী ছিলেন, দল তাকে দেখলাম বহিষ্কার করা হয়েছে। তিনি ইতিমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনও তিনি আছেন। এটা নিশ্চয়ই কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা বিব্রতকর। সমঝোতাটা বিনষ্ট হলে ফলাফল যদি কোনো কারণে নেতিবাচক হয়, এটা পরবর্তী বিএনপির জন্য খুবই বিব্রতকর হবে। পরবর্তী নির্বাচন, পার্লামেন্ট, সরকার গঠন কম বেশি সবটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। বিএনপির স্থানীয় নেতাকর্মী সহযোগিতা না পাওয়ায় বিচলিত হলেও নির্বাচন করায় কোনো চ্যালেঞ্জ দেখছেন না শরিক দলের নেতারা। আমরা জোটের মিত্ররা জনাব তারেক রহমানের সাথে সেজন্য সাক্ষাৎ করেছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রার্থীদেরকে প্রত্যাহারের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জনাব তারেক রহমান যদি কোনো আসনের বিদ্রোহী প্রার্থীকে ডেকে কথা বলেন, তিনি বসে যাবেন। আমার গলাচিপা ১০ মিনিটে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি আছেন তিনি থাকেনও,
আমি সেটাকে খুব চ্যালেঞ্জ মনে করি না, কারণ ওইটা বিএনপির সিট না। 50 বছর বিএনপি জিততে পারে নাই। যেখানে বিদ্রোহী প্রার্থী সমঝোতার আসনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে গণতন্ত্রের স্বার্থে ধৈর্য ধরতে ও সহনশীল হতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। ওইসব সিটে বিএনপি যারা বিদ্রোহী ছিল তাদেরকে তো ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এইখানে বিদ্রোহী প্রার্থীর তো কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে, এবং আমি বলবো অনেক জায়গায় কিছুটা স্যাক্রিফাইসও প্রয়োজনে করতে হবে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার প্রত্যাশাই পূরণ হবে বলে আশাবাদ জানান বিএনপি নেতারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন শেষ হয়েছে। নির্বাচন কমিশনে 6 শতাধিক আপিল আবেদন জমা পড়েছে। আপিল নিষ্পত্তির শুনানি শনিবার থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও নির্বাচন কমিশনে প্রার্থীদের দীর্ঘ লাইন। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। 1% সমর্থনের যে বিষয়টা ভোটারদের, সে কারণে মূলত আমার মনোনয়নটা বাতিল করা হয়েছে। 1% ভোটারের অসঙ্গতি যেখানে তিনি দেখিয়েছেন, সেখানে বলেছেন যে 6 জন ভোটারের তথ্য যাচাই করেছেন, কিন্তু আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। 1% যেটা সমর্থন দেখাতে হয়, সে তারা এখানে কি রকম একবার বলল যে 2 জনের সিগনেচার নাই। তালিকা অনুযায়ী তারা যাচাই বাছাই করতে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে স্বচ্ছ হয়নি। আমার যিনি প্রস্তাবকারী ছিলেন উনি অন্য একটি আসনের ভোটার। এখানে আমার মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু সভাপতি স্বাক্ষর নেই বিধায় তিনি আমার মনোনয়নটি অবৈধ ঘোষণা করেছেন। মহাসচিবের নাম চেঞ্জ করার জন্য, ওই জন্য বাতিল হয়েছে। ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার। 2024-এর 5 আগস্ট থানা ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। কুমিল্লার 11টি আসনে ভোটের মাঠে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা বাড়ছে সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। কুমিল্লার 11টি সংসদীয় আসনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী। তবে নির্বাচনের প্রস্তুতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার। 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এসব অস্ত্র নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন সুশীল সমাজ রাজনীতিবিদরা। সন্ত্রাসীদের হাতে যদি অস্ত্র থেকে যায় এবং সেটা যদি উদ্ধার যথার্থভাবে না হয়, তো তাইলে তো নির্বাচনের যে আশঙ্কা, ওই আশঙ্কা মুক্ত নির্বাচন বা উৎসবমুখর নির্বাচন তো এটা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্সে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানান র্যাবের কর্মকর্তা। টলারেন্স নীতিতে আমরা এটা অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং এগুলার বিপক্ষে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনো দুষ্কৃতিকারী যেন আইনের আওতা থেকে বাইরে না যেতে পারে সেই কল্পে আমাদের টহল কার্যক্রম এবং আভিযানিক কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে এবং এই অভিযান চলমান থাকবে নির্বাচনের আগ পর্যন্ত। 5 আগস্ট কুমিল্লার 4টি থানা থেকে 5 শতাধিক অস্ত্র লুটের ঘটনা ঘটে, যার মধ্যে 90% উদ্ধার হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় আরও থাকছে। পাহাড় কেটে ক্যাম্পাস তৈরিতে সমালোচনার ঝড়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা, দায় স্বীকার করে দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার ভিসির। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বিমান ওঠানামায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 5 মাসে উড্ডয়নের আগ মুহূর্তে 2টি বিমানের সঙ্গে কুকুরের ধাক্কায় ঘটনা ঘটেছে। যদিও পাইলটের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের আশঙ্কা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজার বিমানবন্দর গত 7 জানুয়ারি প্রথমবারের মতো বিমানবন্দরে চালানো হয় বিশেষ নিরাপত্তা মহড়া। পুরো মহড়াটি পর্যবেক্ষণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। কিন্তু মহড়া চলাকালে ধরা পড়ে উদ্বেগজনক চিত্র। রানওয়ে ও এর আশপাশে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। এ সময় রানওয়ে দিয়ে উড্ডয়ন করছিল যাত্রীবাহী বিমান, অথচ বিচরণ করা কুকুরের দল সরাতে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরটির রানওয়েতে বেওয়ারিশ কুকুরের উপস্থিতি বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো সমাধান আসেনি। কক্সবাজার এয়ারপোর্ট এবং রানওয়ে এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। ৯,০০০ ফিট থেকে ১০,৭০০ ফিট উত্তীর্ণকরণের কাজ শেষ হলে যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা আর কাজ শেষ হলে দেন এটা নিরাপত্তাটা সেরে আসবে। এই রুটে চলাচলকারী যাত্রী ও পর্যটকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিমানবন্দরের ভেতরে কুকুর ঢুকে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি কর্তৃপক্ষের তদারকির অভাবকেই নির্দেশ করে। কর্তৃপক্ষের অবশ্যই এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত যে রানওয়েতে যেন কোনো কিছুই চলে না আসে, কারণ যে কোনো কিছুর কারণেই একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আসলে এটা ঝুঁকিপূর্ণ, এখন বিমান কর্তৃপক্ষ ওনাদের এটা দেখা উচিত। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। সমস্যার সমাধানে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে আমাদের আপার লেভেল যারা আছে, এটা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো কাজ করেছি। পেরিমিটারগুলো তৈরি হয়ে গেলে যখন সব পুরাটা সিকিউর হয়ে যাবে, পেরিমিটার সিকিউর হয়ে যাবে, তখন আর এই কুকুরগুলো দেখবেন না। 2025 সালে 2 আগস্ট ও 6 নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় 2টি কুকুর মারা যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শীতের দাপট, ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে ঠান্ডার প্রকোপতা। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। চাঁপাইনবাবগঞ্জে টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনেই তাপমাত্রা কমছে চুয়াডাঙ্গায়। হিম বাতাস ও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকায় শীতে জবুথবু জনজীবন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। প্রচণ্ড ঠান্ডায় গোপালগঞ্জে বেড়েছে শীতজনিত রোগ। আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত শিরানি। সরাসরি যুক্ত হব তার সাথে। গোপালগঞ্জে প্রচন্ড শীতের কারণে শীতজনিত যে রোগ, সেই রোগের সংখ্যা কিন্তু বেড়েছে। গোপালগঞ্জের যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে রোগীর ভিড় কিন্তু দিন দিন বাড়ছে। যে সমস্ত রোগীরা আক্রান্ত হচ্ছে মূলত বৃদ্ধ এবং শিশুরা। আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই প্রচন্ড শীতের কারণে রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে বৃদ্ধদের যে হৃদরোগ সহ নানান ধরনের জটিল রোগে তারা আক্রান্ত হয়ে থাকেন, এবং এছাড়াও ফুসফুসজনিত যে রোগ, শ্বাসকষ্ট, এই সমস্ত রোগ নিয়ে কিন্তু গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছে। এছাড়াও জেলার যে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আমি খবর নিয়েছি। সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও কিন্তু রোগীদের একই রকম অবস্থা। সব থেকে বেশি যারা বিপাকে পড়েছে তারা হলো শিশু। তারা কিন্তু কোল্ড ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন। অভিভাবকরা যেমনটি বলছিলেন যে শিশুদেরকে আসলে এই শীতের মধ্যে রাখা একটু অসম্ভব ব্যাপার হয়ে পড়ে, যার কারণে তারা বেশি ঠান্ডায় আক্রান্ত হয়ে থাকে। আমি যদি একটু আবহাওয়ার কথা বলি, আজ গোপালগঞ্জে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা বলতে পারি যে দিন দিন তাপমাত্রা কিন্তু বাড়ছে। গত সপ্তাহ জুড়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল যে সপ্তাহখানেকের মধ্যে আবহাওয়া প্রতিকূলে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের যে প্রকোপ, সেই প্রকোপটা রয়ে গেছে। ঘন কুয়াশাও দেখতে পেয়েছি। সেই কুয়াশার কারণে কিন্তু যানবাহনগুলো ধীর গতিতে চলতে দেখেছি আমরা বিভিন্ন সড়কে। তো আমার কাছে গোপালগঞ্জে এই ছিল শীতের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে।
প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিতেও মিলছে অ্যান্টিবায়োটিক, যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। আইইডিসিআর এর গবেষণা অনুযায়ী 41% আইসিইউ রোগীর শরীরেই কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রেজিস্ট্যান্স মোকাবেলায় চিকিৎসক, রোগী ও ওষুধ বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়তার প্রতিবেদন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। ডাক্তার এলাকার অ্যাবলক সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই যে এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক, তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। অপ্রয়োজনে বা ভুল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। এতে প্রয়োজনের সময় শরীরে কাজ করছে না এই ওষুধ। মহামারীর চেয়েও বড় স্বাস্থ্যগত ঝুঁকি আসন্ন জেনেও এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে কোনো নীতিমালা করতে পারেননি নীতি নির্ধারকরা। আর তাই বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক। সেপ্রোক্সিন প্লাস এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলোই এখন বর্তমানে বেশি আসে। অ্যান্টিবায়োটিককে মূলত 3টি গ্রুপে ভাগ করা হয়। প্রথমে এক্সেস গ্রুপ, দ্বিতীয় ওয়াচ গ্রুপ ও সবশেষ রিজার্ভ গ্রুপ। শঙ্কার বিষয়ে চিকিৎসকের কাছে যাওয়ার আগেই অনেক রোগী ফার্মেসি থেকে কিনছেন রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক। দ্বিতীয় প্রজন্মের ওয়াচ গ্রুপের সেফুরোক্সিমেক্সিটিলের অন্তর্ভুক্ত একটি অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয় শ্বাসযন্ত্রের সংক্রমণ সহ বেশ কিছু সংক্রমণ রোধে, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই এটি বিক্রি হচ্ছে অহরহ। অ্যান্টিবায়োটিকের রোল না থাকলেও 2 দিনের মধ্যে রোগীটা ভালো হয়ে যায় এবং তার জন্য ওই অ্যান্টিবায়োটিক কেনাটা খুব ডিফিকাল্ট। উনি ওটা বন্ধ করে দেন। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। একজন রোগী হাসপাতালে ভর্তি হলে এই রিজার্ভ গ্রুপ অ্যান্টিবায়োটিক দিয়েই তার চিকিৎসা হয়তো শুরু করার কথা ছিল প্রথম গ্রুপ, যেটা আমরা বলি যে এক্সেস গ্রুপের কথা। ফার্মেসিগুলা কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? মোস্ট অফ দ্য কেসেস তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েই আসে। এইটাকে স্ক্রিনিংয়ের আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে, তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অন্যদিকে প্রেসক্রিপশন ব্যতিরিকে কোনো ওষুধের দোকানদার বা ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি কেবল চিকিৎসকের একাই লড়াই নয়, এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার। রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামী রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই, তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শয্যা সংকটে বারান্দা, সিঁড়িসহ যেখানে সেখানে চলছে চিকিৎসা সেবা। দিনের পর দিন ভোগান্তি বয়ে বেড়াতে হচ্ছে রোগীদের। চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরও। দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার, কিন্তু 7 বছরেও শেষ হয়নি কাজ। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিনি রিপোর্ট। হাসপাতালের বারান্দা আর সিঁড়ির পাশ কোথাও নেই জায়গা। শয্যা না পেয়ে যেখানে সেখানে রোগীকে রেখে চলে চিকিৎসা সেবা। খাগড়াছড়ি সদর হাসপাতালের এ চিত্র। প্রতিদিন ভর্তি থাকেন 80 থেকে 100 জন রোগী। বহির্বিভাগে সেবা নেন প্রায় 1000। বিপরীতে চিকিৎসক রয়েছেন 24 জন, শিশু শয্যা মাত্র 20টি। রোগীদের বিস্তর অভিযোগ, জানান দিনের পর দিন ভোগান্তি বয়ে বেড়ালেও হচ্ছে না কোনো সমাধান। কোনো শীত পাই নাই, মাটিতে বসে আসে 3 দিন ধরে এখানে থাকতেছি।
বাচ্চা ছোট দিয়ে কাছে জেনারেটর দিয়ে এক্সট্রা করার কোনো ব্যবস্থা নাই। ভিতরে খালি নেই, তার কারণে আমি আজকে 1 মাস ধরে বারান্দা শুয়ে আছি। পাশে একটা হাসপাতাল নতুন হইতেছে, যদি ভবনটা ক্লিয়ার হইতো তা আমরা মোটামুটি সুবিধা পাবো। প্রথমে তো এটা 50 শয্যা বিশিষ্ট লোকবল দিয়ে কাজ করছে, কিন্তু 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে আমাদের চিকিৎসকেরা। আর রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। 4 রোগীকে সামাল দিতে আমাদের ডাক্তার, নার্স সবাইকে বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে। সংকট বলতে হবে যে আমাদের স্ক্যানও নবজাতক বাচ্চাদের স্ক্যানের সেবাটার ক্ষেত্রে আমাদের প্রধান অন্তরায় জনবল সংকট। দুর্ভোগ লাঘবে হাসপাতালের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। চলতি বছরের জুনে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র 60%। পিডব্লিউডি ডিপার্টমেন্টের সাথে আমরা যোগাযোগ করেছি, তা আমরা চেষ্টা করতেছি নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে জনবল নিয়োগ সম্পন্ন হবে, সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ পর্যায়ের জনবল নিয়োগ পাবো স্বাস্থ্যসেবা বিভাগ থেকে। 35 কোটি টাকা ব্যয়ে 2019 সালে শুরু হয় খাগড়াছড়ি সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে মাদারীপুরের দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। পৌর বিএনপি নেতাসহ আহত হয়েছেন অন্তত 4 জন। শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত রাজৈর পৌরসভার বেপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় একটি দোকান ও 2টি মোটরসাইকেল কুপিয়ে ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সকালের সময় আরও থাকছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরদার, প্রাণহানি বেড়ে 62। গভীর উদ্বেগ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের। কঠোর দমন নীতির ইঙ্গিত খামেনির, ট্রাম্পের কঠোর সমালোচনা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে 8.5 কোটি টাকা পিছিয়ে থাকলেও ভোজ্য ও জ্বালানি তেল এবং সিমেন্ট ক্লিংকার আমদানির মাধ্যমে 38,000 কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কাস্টম। বাকি 6 মাসে 62,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনেও কিছুটা বেকায়দায় রয়েছে। তবে শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ানো না গেলে লাখ কোটি টাকার রাজস্ব আদায় কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2025-26 অর্থ বছরে 6 মাস পেরিয়ে গেল প্রথমবারের মতো নির্ধারণ করে দেওয়া 1 লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউজের আরও 62,000 কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যে অর্জন হয়েছে মাত্র 38,000 কোটি টাকা। হাই স্পিড ডিজেল, অন্যান্য জ্বালানি তেলের পাশাপাশি পাম অয়েল আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে অন্তত 16,000 কোটি টাকা। এর বাইরে সিমেন্ট ক্লিংকার, পাথর ফল সহ অন্যান্য পণ্য থেকে 22,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আমদানির পরিমাণটা বেশ বেড়েছে প্রবৃদ্ধিতে বিগত অর্থ বছরের তুলনায় 7.06%। ভোজ্য তেল, জ্বালানি তেল, পাম অয়েল, ফ্রেশ ফ্রুটস যেমন খেজুর, ভোগ্যপণ্য, মেশিনারিজ এগুলোই বেশি আমদানি হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী গত 6 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা 2,67,000 কোটি টাকা মূল্যের 4,95 লাখ মেট্রিক টন পণ্য আমদানি করেছেন। গত অর্থ বছরের তুলনায় আমদানি পণ্য যেমন 63 লাখ মেট্রিক টন বেড়েছে, তেমনি টাকার পরিমাণ বেড়েছে অন্তত 24,000 কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি নির্বাচনের বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এক্সপোর্টটার উপর আমাদের নজর দিতে হবে। ওটা যদি বাড়ে তাহলে দেশের আমদানি বলেন, রপ্তানি বলেন, কাস্টমসের রেভিনিউ বলেন, সবগুলি অর্জিত হওয়া সম্ভব। পোর্ট শিপিং, কাস্টম হাউস, বন্দর সবগুলি এককভাবে কাজ করে আপনাকে ওয়ান স্টপ সার্ভিস চালু করলেই লক্ষ্যমাত্রা আশা করতেছি অর্জন হবে। অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 92,147 কোটি টাকা নির্ধারণ করা হলো। মাঝামাঝিতে সেটা বাড়িয়ে করা হয়েছে 1,02,295 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যেমন দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয়, ঠিক তেমনি সে বন্দর থেকে বছরে 80,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। আর তাই এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 লাখ কোটি টাকা। বিশাল এই লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা।
কিন্তু রাজস্ব আয় বাড়াতে দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজে গতি আনার পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 6,400 কোটি টাকা, যা গত 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি। একক মাস হিসেবে সেপ্টেম্বরের রেকর্ড 7,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। লক্ষ্য পূরণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যে কিছু ইম্পোর্ট করতে হবে, অথবা আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, অথবা ইম্পোর্ট বাড়াতে হবে। সব কিছুরই যদি রিকোয়ারমেন্ট কমে যায়, আপনি যদি প্রোডাক্টিভিটি সব জায়গায় এফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসছেন, তাহলে আপনার এই রাজস্ব আপনি কিভাবে টার্গেট ফুলফিল করবেন? এখানে আমি মনে করি যে কোনোভাবেই এটা টার্গেট ফুলফিল করার পসিবিলিটি আমি দেখি না। অবশ্য স্বাধীনতার পর কোনো অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। 2024-25 অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 76,142 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনুমোদনের আগেও অতিরিক্ত অংশ কাটায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এদিকে এই ঘটনায় সচেতন মহলের মাঝে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। ক্ষতবিক্ষত পাহাড়, সবুজের জায়গায় এখন ধূসর মাটি আর কাটা দাগ। পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা দুইটি এক্সকেভেটর যেন যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখানে উন্নয়নের নামে প্রকৃতি উপেক্ষিত। অভিযোগ উঠেছে অনুমোদনের আগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কেটে নির্মাণ করছে একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ শিক্ষার্থীদের আবাসিক হল। এতে সৃষ্টি হয়েছে নিন্দা ও সমালোচনার। অবকাঠামো বিশেষ করে ভবনগুলোর ক্ষেত্রে এগুলো পাহাড়ের ধাপে ধাপে বিভিন্ন যে পাহাড়ি কৌশলগুলো, আদিবাসী কৌশলগুলোকে প্রয়োগ করে এখানে কিন্তু ভবন নির্মাণ করা যেত। এবার যেহেতু তারা পাহাড় কেটেই ফেলেছে, এই বিষয়টা একটা সলিউশন হওয়া দরকার এবং ভবিষ্যতে উন্নয়ন কাজগুলো করার সময় কোনো পাহাড় যাতে না কেটে উন্নয়ন কাজগুলো পরিচালনা করা যায়। অনুমোদন না নিয়েই পাহাড় কাটায় পরিবেশ আইন ব্যত্যয় হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। ওনারা সাধারণত ইআই অনুমোদনের পরবর্তীতেই নির্মাণ কাজ শুরু করার কথা, ওনারা দ্রুত কাজটা শুরু করে ফেলেন, ফলশ্রুতিতে আইনের ব্যত্যয় হয়। অতিরিক্ত পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিমাণের চেয়ে বেশি মাটি কাটা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা বিশ্বাস করি এই জায়গাতে আমাদের আরো সাবধানতা, দায়িত্বশীলতা এবং দায়িত্ববোধ দরকার। গত 5 ডিসেম্বর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, রাঙ্গামাটি। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষের রয়েছে নানা ধরনের প্রত্যাশা। দীর্ঘদিনের সমস্যা, জলবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেমন চান ভোটাররা, তেমনি বন্দর ও পোশাক কারখানা কেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগও চান। সেই সঙ্গে নদী, পাহাড়, সমুদ্র বেষ্টিত শহরের পর্যটন খাতের আরও বিকাশ চান সবাই। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা আছি চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ 9 আসনের সিআরবি এলাকায় চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে কি প্রত্যাশা রয়েছে, আজকে আমরা সে বিষয়ে জানবো কথা বলতে বলতে চায়ের আড্ডার মাধ্যমে। আসলে নির্বাচিত হয়ে আসবেন, তার কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে রাস্তাঘাটে যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, একটা শহর এলাকায় বাস দাঁড়িয়ে থাকে, আমরা অন্যান্য যারা আছে তারা তার জন্য আটকে যাই। এই যে ট্রাফিক সিস্টেমটাকে সবার আগে ঠিক করতে হবে। চাঁদাবাজ, তারপরে সন্ত্রাস, হ্যাঁ, এখানে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হয়। আমার মনে হয় এই জিনিসগুলোর প্রতি প্রকাশ দেওয়া উচিত, মানে ফোকাস দেওয়া উচিত। সমাজের জন্য ভালো কাজ করতে পারবে, আমরা তাদেরকেই চাই, যাতে তরুণদের মাধ্যমে যাতে আমরা দেশটাকে আরো সুন্দরভাবে গড়তে পারি, সেটাই আমাদের কাম্য। জলবদ্ধতা এটা কিন্তু এখনো কমে নাই, এটার জন্য কাজ করতে হবে যে সরকারে আসুক না কেন। ভালো একটা ন্যায়পরায়ণ বাসস্থান দরকার আমাদের দেশে, শান্তি, মানুষের নিরাপত্তা, দ্রব্যমূল্যের দাম, এগুলো মানে কি ঠিকমতো থাকার জন্য আমরা এটাই চাই। যুগ যুগ ধরে নদী ভাঙনে ছোট হয়ে আসছে বরিশালের মানচিত্র। শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও প্রতি বছরেই ভিটেমাটি হারাচ্ছে মানুষ। 8টি বিভাগের শহরের মধ্যে কলকারখানা স্থাপনের সবচেয়ে পিছিয়ে, দারিদ্র্যের হারেও শীর্ষে দক্ষিণের এই জনপদ। পদ্মা সেতু চালু হওয়ার সড়ক যোগাযোগের সুফল ঘরে তুলতে ভোলার গ্যাস ব্যবহার করে কলকারখানা গড়ে তোলার তাগিদ অর্থনীতিবিদদের। তাই এবার আশ্বাস নয়,
উন্নয়নে পিছিয়ে থাকা বরিশালকে এগিয়ে নিতে সক্ষম নেতা চাইছেন ভোটাররা। সুজয় দাস ও সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে। কীর্তনখোলার তীরে নদীবেষ্টিত দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল সভ্যতার চূড়ায় ওঠা দাবি করার সময়ও এখনও নৌপথই একমাত্র ভরসা জেলার বেশ কয়েকটি উপজেলা। এখানকার মানুষের সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ভোগান্তি কাটেনি গত 53 বছরেও। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত 1000 কিলোমিটার বেড়িবাঁধ আজও ভঙ্গুর। জোয়ারের তীব্র চাপ সামলাতে না পেরে প্রতি বছরই প্লাবিত হয় উপকূলের লক্ষাধিক মানুষ। পানির স্রোত গিলে খায় ঘরবাড়ি, ফসল। নদীর কোরাল গ্রাসে আমাদেরকে নির্যাতিত হতে 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 আজকে সর্বস্ব প্রায় বলতে গেলে সবই হারিয়ে ফেলেছি আমরা। আমাদের এইখানে এক সময় ভাঙন ছিল, এরপর একটা বাঁধ হয়েছে, কিন্তু এখন সেই বাঁধ আবার নতুন করিয়া ভাঙন দেখা যায়। এখন টেকসই বাঁধের জন্য আমরা আশা করি সরকার যে ইউনিয়নের যে ভেরিবারটা যেন আরো ভালো করে এবং মজবুত করে। রাজ্যের ভেনিস খ্যাত বরিশাল শহর বর্ষা মৌসুমে আটকে থাকে জলাবদ্ধতায়, আর ধান নদী খাল তিনে বরিশালের চিরচেনা ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। যদিও পদ্মা সেতু সড়ক যোগাযোগের মাইল ফলক স্পর্শ করেছে, তবে জোর কদমে এগোতে পারেনি স্থানীয় অর্থনীতি। দেশের বিভাগীয় শহরের মধ্যে কলকারখানা স্থাপনে সবচেয়ে পিছিয়ে থেকে পরিসংখ্যানে দারিদ্র্যের হারের শীর্ষ এখন বরিশাল। নির্বাচনে যারাই ক্ষমতা আসুক, আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য একটা সুস্থ একটা সুন্দর একটি শিক্ষা পাঠ্যপুস্তক্রম তারা তৈরি করে দেয়। জুলাই আন্দোলনে নারীরা ছিল অগ্রগামী, তাদের কণ্ঠস্বর ছিল সবার আগে। 26-এর নির্বাচনের পরে সেই নারীর কণ্ঠরোধ করে যেন না দেওয়া হয় এবং তাদেরকে যেন সেই কথা বলার সুযোগটি দেওয়া হয়। লেখাপড়ার মানটা ভালো করুক এবং বাজার ঘাটের দরদাম এইটা ভালো নিয়ন্ত্রণে রাখুক, আমরা যাতে খাইয়ে পড়িয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি। প্রথম প্রায়োরিটি হচ্ছে এই অঞ্চলের মানুষের নিরাপত্তা, এরপরে হচ্ছে টেকসই উন্নয়ন, নদী ভাঙন রোধ সহ অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সার্বিকভাবে টেকসই উন্নয়ন যে করতে পারবে বলে তারা মনে করেন এবছর তাকেই ভোট দিবেন। 5 বছর সময়ের জন্য যারা নির্বাচিত হবেন তারা যেন কাঠামোগতভাবে তারা তাদের যে কার্য নির্ধারণ করেন এবং সেখানে যেন জনগণের উন্নয়নের ভাবনা থাকে, পরিবেশ ভাবনা থাকে। বরিশালের 6টি আসনে মোট ভোটার সংখ্যা 2,53,000-এর কিছু বেশি। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা বন্দর। বরিশালে রয়েছে অপার এক সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়রা বলছেন দরকার তাদের একজন যোগ্য নেতৃত্ব, যার নেতৃত্বে স্থানীয় অর্থনীতির চাকা তো ঘুরবেই, জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বরিশাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত নিহত অন্তত 62 জন। এর মধ্যে রয়েছেন 48 জন বিক্ষোভকারী ও 14 জন নিরাপত্তা সদস্য। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতার গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। পরিস্থিতি মোকাবেলায় এবার কঠোর দমন নীতির ইঙ্গিত দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে বলেও মন্তব্য করেন তিনি। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো জানায় নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে 3 দেশের নেতারা বিক্ষোভকারীদের হত্যা তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা ইরানকে নাগরিকদের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার প্রধানও বিক্ষোভ ঘিরে সহিংসতায় গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
এরই মধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায়, যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও ঘোষণা দিয়েছে, তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, অস্থিরতা দমনে কর্তৃপক্ষ পিছু হটবে না। একই সঙ্গে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামেনি। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির ইংরেজি অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে। ট্রাম্পের হাতে ইরানের বাসিন্দাদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, সরকার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার অভিযোগ তোলেন। বিশ্লেষকদের মতে, সরকারের ভাষা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সতর্কবার্তায় ইঙ্গিত দিচ্ছে ইরান জুড়ে বড় ধরনের দমন অভিযান যে কোনো সময় শুরু হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিল ভেনেজুয়েলা। দেশটির সরকার জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, তেলকে কেন্দ্র করেই এখন নতুন করে সাজানো হচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার সরকার। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এরই মধ্যে কারাকাস সফর করছেন। শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয়। এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওলিনা নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া পঞ্চম ট্যাঙ্কার। মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এটি তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ। অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে গোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানান, কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। শেভরন, এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন, যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। বোর্ডের সর্বোচ্চ পদে একজন সাবেক অধিনায়ক থাকার পরেও নাজমুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়াটা অগ্রহণযোগ্য। এদিকে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে মোস্তাফিজকে আইনি সহায়তা ও ক্ষতিপূরণ আদায়ের কথা বলেছিলেন কোয়াব সভাপতি। তবে ফিস চাননি বলেই আর কথা আগায়নি বলেও জানান মিঠুন। বাংলাদেশের ক্রিকেট প্রতিদিনই হাজির হয় নিত্য নতুন বিতর্ক নিয়ে। মোস্তাফিজের আইপিএল কিংবা বাংলাদেশের বিশ্বকাপে খেলা না খেলা ইস্যুর সুরাহা না হতেই নতুন নাটক। বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে তামিম ইকবালের মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তাকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেন। জাতীয় দলের ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে যার প্রতিবাদ জানান। সাবেক অধিনায়কের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। একজন বোর্ড পরিচালকের সাবেক অধিনায়ককে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে কোয়াব। দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে, আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমরা এটা নিন্দা জানাই।
এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত। অথচ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে আছেন জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক। বিসিবিতে আরো 2 সাবেক অধিনায়ক কাজ করছেন পরিচালক হিসেবে। এরপরও নাজমুল ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ কোআপ সভাপতি। ক্রিকেটকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। 2 জন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কি করবেন, বাট এটা আসলে সত্যি গ্রহণযোগ্য নয়। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কোয়াব এগিয়ে এসেছিল তাকে সাহায্য করতে, যোগাযোগ করে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে, কিন্তু ফিজ না চাওয়াতেই বিষয়টি আর এগোয়নি বলে জানান কোয়াব প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল যদি মোস্তাফিজ চাই ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডে লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ওর ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাই এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, সেই জন্য আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করি নেই। আপাতত বিসিবি কি পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখার অপেক্ষায় কোয়াব। আমরা ক্রিকেটারদের স্বার্থ দেখতে চাচ্ছি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দশক পর নতুন নেতা পেল বিএনপি। মায়ের প্রয়াণে চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত, ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। আসন সমঝোতা হলেও বিএনপি বিদ্রোহী প্রার্থীতে শরিকদের অস্বস্তি। ধানের শীষের নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ, সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। এবং প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 645 আবেদন। আজ থেকে শুরু হচ্ছে আপিল নিষ্পত্তির শুনানি। নির্বাচনে বড় চ্যালেঞ্জ অবৈধ ও লুঠা অস্ত্র। ভোটের মাঠে ব্যবহার নিয়ে শঙ্কা। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মিসবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।